আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল। হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 বাই 3 ফিট বাই 3.5 ফিট। ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক। ওদের দেখা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত, আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত, দল্লা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটক রাখা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে শত্রু মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে। এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এজেন্সির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার শব্দ নাম হলো আয়নাঘর। ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়। বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই। অনুযায়ী আমাকে হোটেল রেসিডেন্স আর নৌবাহিনীর ক্যাম্প, কর্মীতলা হসপিটাল, এই এরিয়ার মধ্যে আমাকে নিয়ে আসছে। আমাকে মেন রোড থেকে সম্ভবত মানে আমার ওই গাড়িটা যখন ঘুরানো হয় তখন আমি ফিল করতে পারছি ডানে হতো বা বামে যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দিল গাড়িটা। তো আমার মনে হয়েছিল যে নৌবাহিনীর ক্যাম্প প্লাস কর্মীতলা হসপিটাল, যে কোনো আশেপাশে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক, সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এখন পর্যন্ত 2 বার গুম হয়েছেন। প্রথমবার গুম থেকে ফিরে আসার পর 2018 সালের অগস্ট মাসে তিনি দ্বিতীয়বার গুম হন। মিরপুর ডিওএইচএস থেকে তাকে অপহরণ করা হয়। 1 বছর 6 মাস 14 দিন আয়নাঘরে বন্দী ছিলেন হাসিনুর। আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের, তা আমি এলাকাটা চিনে ফেলি, স্থানটাও চিনে ফেলি। যে নতুন যে কমপ্লেক্স গুম হাউজের, সেটা হলো 5টা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যে পাশে আমি ছিলাম, অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে
যেই বাথরুম, সে বাথরুমে দুইটা প্যান আছে, একটা লো প্যান, একটা হাই কমোড। আমি হাই কমোডের উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই, আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা। এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার এবং এনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। আয়নাঘরের বর্ণনা নর্মাল আমাদের যে মামের বোতলগুলি আছে, কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। Soon after the Holy militant incident, 3 men were picked up in a short period of time in August 2016. The first one was the son of Salahuddin Qaeda Chowdhury. Then there was the son of Amir Qasim Ali. Both of those men had been convicted, or about to be convicted, in the International Crimes Tribunal. And the third one was Brigadier General Azmi, who was a son of Ghulam Azam, who'd also been convicted at the International Crimes Tribunal, but hadn't been executed. And in all 3 incidents, there was clear eyewitness testimony to clearly substantiate that they were picked up by law enforcement agencies. And immediately after each of them were picked up, the state agencies refused to acknowledge that they had done that. Effectively, they were secretly detained from the point at which they were detained. They hadn't been formally arrested. They weren't brought before the court. A few months after the 3 men were picked up and their whereabouts remained unknown and they're assumed to have been secretly detained, I managed to speak to a close associate of the Prime Minister, an individual who was in a position to have conversations with the Prime Minister and know about some of these kinds of secret dealings that took place. And he confirmed to me that these 3 men had been picked up by DGFI, a military intelligence agency, and were in secret detention, although he was unclear of exactly the whereabouts of these men right now. But he understood that at some point in time they had been taken to the military interrogation unit, or he wasn't entirely sure of the exact name, but that's what he said. And they were definitely picked up at the behest of DGFI, having persuaded Sheikh Hasina what he called a cock and bull story, a concocted story, that somehow that these men were involved in militant activities and that they needed to be taken out effectively. সাধারণত এই 10 রুমের জন্য 2 জন লোক ডিউটি করে আর 16 রুমের জন্য 2 জন ডিউটি করে। এই ডিউটির কাজ হলো 3 বেলা রুটিন ওয়াইজ বাথরুমে নেওয়া হয়। সকালে সাধারণত ডিউটি শুরু হয়, সকালের ডিউটিটা 4টা থেকে শুরু হয়, 8টা পর্যন্ত 4 ঘন্টা করে ডিউটি করে প্রহরীগুলি। একদিন সকালে, যেহেতু আমি মোটামুটি 10 জনের মধ্যে মোটামুটি একটু সম্মানী লোক, আমাকে ওই বাথরুমে নেবে, তা আমাকে নেওয়ার জন্য নিয়ে গেলেই ইতিমধ্যে বাথরুমের ভিতরে ছিল আরেকজন, তার দরজাটা খোলা হয়। আমি তখন দাঁড়ায় আছি, দাঁড়ায় দেখতেছি দরজাটা খোলা হচ্ছে এবং ব্রিগেডিয়ার আজমিকে আমি দেখে ফেলি হাই কমোডের ওখানে। তখনও তার চোখ বাঁধা হয় নাই, মুখটা খোলা। তখন আমাকে সরে নেওয়া হয়। তা আমার বুঝতে আর বাকি থাকে না যে এখানে ব্রিগেডিয়ার আজমি থাকে। পরবর্তীতে আমি ওখানকার একটা ছেলের সাহায্য নিয়ে সমুদয় ব্যাপারটা বিস্তারিত জানি যে ব্রিগেডিয়ার আজমি ওখানে আছে। KAB টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।